করোনার ভ্যাকসিন ইস্যুতে ভারতে নিষেধাজ্ঞার ঘোষণা নতুন সমস্যা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সচিব দিলেন ভিন্ন ব্যাখ্যা। আমরা নিরাশ হচ্ছি না যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবে। ভারত সরকার বলেছে শুধু কমার্শিয়াল অ্যাক্টিভিটিদের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার তো সরকার। চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন মিলবে, জানালো বেক্সিমকো। সরকারের মধ্যে ইনফ্যাক্ট কথাবার্তা হয়েছে, ইনশাআল্লাহ আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ভ্যাকসিনটা পাবো আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহামারীর মধ্যেই আবারও আসলো লন্ডন থেকে ফ্লাইট, এবার যাত্রী কম। বাতিল 23 ও 30 জানুয়ারি। করোনা মাত্রা না ছাড়ালে মার্চে ঢাকা টরন্টো সরাসরি যাত্রা। কেক কেটে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছোটখাটো ত্রুটিতে ম্লান হবে না অর্জন, বলছেন সাবেক নেতারা। শৃঙ্খলা ফেরানোর তাগিদ। এবং ভাষান্তরে স্বাচ্ছন্দ্যেই কাটল রোহিঙ্গাদের প্রথম মাস। আবাসন, খাবার, চিকিৎসার পাশাপাশি বিনোদনেও নেই কমতি। দ্রুতই শুরু হবে শিক্ষা কার্যক্রম। করোনার ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ভারতে নিষেধাজ্ঞার ঘোষণার নতুন সমস্যা বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানান তিনি। করোনার ভ্যাকসিন ইস্যুতে সচিবালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তবে ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব জানান, ভারতের করোনা ভ্যাকসিন রফতানির নিষেধাজ্ঞা বাণিজ্যিক ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে করা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পেতে সমস্যা নেই। যুক্তরাজ্যে অক্সফোর্ডের টিকা ব্যবহারের খবর যেদিন এলো, সেদিন বাংলাদেশের জন্য আশাবাদের পরিবর্তে অনিশ্চয়তার এক খবর আসে। ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনোয়াল জানান, আগামী 2 মাস ভারতের স্থানীয় চাহিদা 10 কোটি ডোজ টিকার চাহিদা মিটিয়ে তারপর রফতানির কথা ভাবছেন তারা। অথচ গত 13 ডিসেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউট আর বাংলাদেশের বেক্সিমকো ফার্মার মধ্যে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী একই সময়ে অক্সফোর্ডের টিকা পাওয়ার কথা দুই দেশের। এখন অনিশ্চয়তার বিষয়টি আলোচনা এলে সকালে মন্ত্রণালয়ে জরুরি সভায় বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী 1 মাসের মধ্যেই টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আমরা নিরাশ হচ্ছি না যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবে, এতটুকু আমরা পেয়েছি। চুক্তি অনুযায়ী আগামী 2-1 দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে $120 মিলিয়ন অর্থ পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকার সাথে আগে চুক্তি হয়েছে, তাই ভারতের নতুন রফতানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না বলেও ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। হয়েছে G2G, সরকার টু সরকার। এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধু কমার্শিয়াল অ্যাক্টিভিটিদের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার টু সরকার। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আশিস, দেখুন, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি উৎপাদনের যেদিন ভারত সরকার এটার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সেদেশে প্রয়োগের জন্য, ঠিক সেদিনেই কিন্তু এটা সমস্ত দেশে এটি রপ্তানির উপরে একটি নিষেধাজ্ঞা দিয়েছে সেরাম ইনস্টিটিউটের উপরে। তো এর ভিত্তিতেই কিন্তু গতকাল থেকেই একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং সেটি নিয়ে সারা দেশে আলোচনা চলছে যে বাংলাদেশের এখন কি হবে। মূলত সরকারের মধ্যেও এটি একটি বড় আলোচনার বিষয় এখন, যে একটি অনিশ্চয়তা দেখা দিল কিনা। তো কিছুক্ষণ আগেই এই ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে সচিবালয়ে একটি সভা হয়েছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উনি সরাসরি বলেছেন যে এটি আমাদের যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির উপরে তেমন কোনো প্রভাব পড়বে না। তো এর পরপরেই এই বিষয়টি আরও ব্যাখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে এই সভা থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে ফোন করে স্বাস্থ্য সচিব মহোদয় মোহাম্মদ আব্দুল মান্নান উনি জানিয়ে
জানিয়েছেন সাংবাদিকদের যে এই চুক্তির উপরে যে নিষেধাজ্ঞা হয়েছে বিভিন্ন দেশের রপ্তানির ক্ষেত্রে, সেটি বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানির উপরে এই নিষেধাজ্ঞাটি থাকবে। কিন্তু বাংলাদেশের সাথে যে সরকারিভাবে চুক্তি হয়েছে, G2G ভিত্তিতে যে চুক্তি হয়েছে বা বিভিন্ন দেশের যে G2G চুক্তিতে যে চুক্তির উপরে এটি কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ বাংলাদেশের সাথে এই যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ঠিক 3 কোটি ভ্যাকসিন যথাসময়ে পাবে। তো এরপরে প্রশ্ন এসেছে মূলত এখন যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে মূলত একটি বেসরকারি কোম্পানি, বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ভারতের উৎপাদনকারী যে প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট, তার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। মূলত ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়নি বলে সবাই যেটি বলছে, সেটির ক্ষেত্রে তাদের এই ব্যাখ্যাটি কতটা সত্য, অর্থাৎ G2G চুক্তিটি যে হয়েছে সেইটি কতটা সত্য, এটি নিয়ে এখন প্রশ্ন হয়েছে। তো মূলত বাংলাদেশ চুক্তি অনুসারে 3 কোটি ভ্যাকসিন পাবে এবং 50 লাখ করে ভ্যাকসিন পাবে এবং এই মাসেই সেই ভ্যাকসিন পেতে পারে, এমন বিষয়টি আবারও জোর দিয়ে বললেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী। মূলত এই ছিল সচিবালয় থেকে এই করোনা ভ্যাকসিনের বিষয়ে সবশেষ তথ্য। ইমা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন ইস্যুতে বৈঠকের সবশেষ সংবাদ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আশিস প্রসূন। ভ্যাকসিন পেতে বাংলাদেশের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের চুক্তির কোনো হেরফের হবে না বলে জানিয়েছেন বেক্সিমকোর সিইও। নির্ধারিত সময়ের মধ্যেই টিকা পাওয়া যাবে। এদিকে ভারতের চাহিদা পূরণ না করে রপ্তানি বন্ধ, দেশটির এমন সিদ্ধান্তে দোষের কিছু দেখছেন না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন 7-5 না ভেবে চুক্তির মাশুল দিচ্ছে বাংলাদেশ। দ্রুত বিকল্প খোঁজার তাগিদ তাদের। কথা ছিল চলতি মাসেই ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে নেয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এমন বাস্তবতায় ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডক্টর কে আগারওয়াল বলছেন, ভারতের মতো জনবহুল দেশে যেখানে 20% মানুষের চাহিদা মেটাতে 30 কোটি ভ্যাকসিন দরকার, সেখানে রপ্তানি যৌক্তিক নয়। ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, লাইসেন্সড ইন ইন্ডিয়া, ট্রায়াল ইন ইন্ডিয়া. So therefore any government is authorized to buy it in the first instance. And if that order is much bigger than their capacity, they can put a ban on the export. That's the logic. বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির আগেই আরো ভালোভাবে ভেবে দেখলে এমন অবস্থায় পড়তে হতো না। তারা বলছেন, দরকার এখনই বিকল্প খোঁজার। এখন বাংলাদেশ সরকারের তাৎক্ষণিকভাবে কূটনৈতিক চাতুর্যের সাথে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আরও অন্যান্য কিছু টিকাদানকারী সংস্থা, যেমন সরাসরি অ্যাস্ট্রাজেনেকার সাথেও কিন্তু বাংলাদেশ সরকার যোগাযোগ করতে পারে। কোভিকোভ্যাক্সের সাথেও যোগাযোগ করে কত দ্রুত পাওয়া সম্ভব, এই ব্যাপারগুলো আলাপ করে দেখতে পারে। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো বলছে, নির্ধারিত সময়েই দেশে আসবে সিরামের করোনা ভ্যাকসিন। আমরা আলাপ করেছি, ওনাদের কাছেও এরকম কোন স্পেসিফিক ইনস্ট্রাকশন আসে নাই যে কোন মার্কেটে দিতে পারবে, কোন মার্কেটে পারবে না, বা আমাদেরকে যে দিতে পারবে না, এই ধরনের কোনো অ্যাডভাইস ওনাদের কাছে নাই। সো আমাদের যারা কন্ট্যাক্ট তাদের কাছে। এবং আর একটা জিনিস হচ্ছে যে এই ভ্যাকসিনে কিন্তু 2 সরকারের মধ্যে ইনফ্যাক্ট কথাবার্তাও হয়েছে, হ্যাঁ, আমাদের 2 পর্যায়ে। সো উই আর কনফিডেন্ট এখন পর্যন্ত যে ইনশাআল্লাহ আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ভ্যাকসিনটা পাবো আর কি। এ বিষয়ে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলে ফিরতি মেইলে বিষয়টি নিয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়ে লন্ডন থেকে সিলেট আসা 42 যাত্রীকে হোটেলে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 48 যাত্রী নিয়ে অবতরণ করে। তাদের বাসে করে নিয়ে যাওয়া হয় হোটেলে। এক শিশুসহ 42 জনকে সিলেটে এবং 6 যাত্রীকে নামানো হয় ঢাকায়। 48 যাত্রী নিয়ে সোমবার দুপুর 12টায় লন্ডন থেকে বিমানের BG202 ফ্লাইটের পর্যন্ত সেনা সদস্যরা যাত্রীদের সঙ্গী হন। সরকারের নির্দেশে নিজ খরচে হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকাকে লন্ডন থেকে আসা যাত্রীদের স্বজনেরা সহজভাবে নিয়েছেন। পরিস্থিতি দেশর, তারা 14 দিন তখন থাকিয়া এটা সরকারেও উদ্যোগ করছে, খুব ভালো হয়েছে এই উদ্যোগটা নেওয়ায়। মহামারী যে দেখা দিছে দেশর, এই তুলনায় আমরা যে আত্মীয় স্বজন আইরা বিদেশ থাকি মনোরকা যে 14 দিন সরকারি নিয়ম নীতি মানিয়া মনোরকা যার যারের হাওলা লইলে আমি মনে করি একটা আমরা দেশের জন্য বালা, যে আইরা তানোর লাগিও বালা। যদি সরকার এটা করতো, এই যে ইকোর সাথে যদি ফ্লাইটগুলো যদি বন্ধ করে দিত, তাহলে আরো ভালো হইতো।
14 দিন সরকারের তো আমরা স্বার্থের লাগিয়ে নিছে এটা উদ্যোগ, তখন নাকি মানে আমরা সবেরও স্বার্থ যখন যে তারা কোয়ারেন্টাইনে রাখলে ভালো হয়, ওখানে লাগে তো আমরা দুঃখ হইলে এটা মান্য নেওয়া যায়। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে ফ্লাইট আসার আগেই অবস্থান নেন। সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছে। জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চেই ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইটে 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। এদিকে ফ্লাইট চলাচলে জাপান নিষেধাজ্ঞা তুললেই দীর্ঘ 14 বছর পর টোকিওতে যাবে বিমান। দেখুন হাজেরা শিউলির রিপোর্ট। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয় তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, পিকে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ ব্যাপারীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার, পাওয়া যাবে পাচার করা অর্থের খোঁজ, বলছে দুদক। পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেকের সঙ্গে বারিধারাকে সংযুক্ত করে নতুন 11 কিলোমিটার নৌরুট করার পরিকল্পনা নিয়েছে রাজুক। সংস্থাটি বলছে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানি ধরে রাখার সুযোগও। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর খালগুলো দখলমুক্ত করার অংশ হিসেবে শনিবার পান্থপথ খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার শেষ হলে পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেক ও বারিধারাকে সংযুক্ত করে 11 কিলোমিটারের নৌরুট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ধানমন্ডি লেক এবং পান্থপথ ক্যানেলটাকে যদি উন্মুক্ত করে দেই, হাতিরঝিলের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ জলাধার আমাদেরকে একটা উন্মুক্ত হয়ে যাবে। সেটা কিন্তু ঢাকার একটা বৃহৎ জলাধার হিসেবে কাজ করবে। রাজুক বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, বাড়বে ভূগর্ভস্থ পানির রিচার্জের সুযোগ। পার্ক, বিশ্রামের জায়গা, সাইকেল লেন ও জগিং ওয়ে রাখা সহ রুটের দুই পাশকে দৃষ্টিনন্দন করতে নানা পরিকল্পনাও করেছে সংস্থাটি। এবং যে ন্যাচারাল ক্যানেলগুলি রয়েছে, সিএস বা আরএস রেকর্ডের ক্যানেলগুলি, সেগুলি শুধু জলপথ এবং জলাবদ্ধতা নিরসন করবে না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কিন্তু ভূমিকা পালন করবে। বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে এই পরিকল্পনা। এটিকে ইতিবাচক উল্লেখ করে খাল দখলমুক্ত করে রাজধানীতে নৌরুট আরও বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নৌপথগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যেমন সেই নদী খালগুলো সংরক্ষণ করা যাবে, একই সাথে কিন্তু আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বিশাল দ্বার উন্মোচন হবে। আমরা জানি যে নৌপথ
আমাদের কম ব্যয় লাগে এবং একই সাথে আমরা দ্রুতও যেতে পারি। ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বারিধারা পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট বাস্তবায়নের পর এ রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি খালগুলো দখলমুক্ত করার মাধ্যমে রাজধানীর ঐতিহ্য অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা, জানালো ক্রিকেট বোর্ড। বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ ব্যাপারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পিকে হালদারের সম্পদ এই শঙ্খ ব্যাপারীর নামে ছিল বলে জানায় পুলিশ। সেই সম্পদ ও টাকার খোঁজেই সকালে শঙ্খ ব্যাপারীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এদিকে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক সাইফুল ইসলাম সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করবে। গত বছরের 17 ডিসেম্বর তার বিরুদ্ধে 4 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে কমিশন। আয়েশা আক্তারের স্বামী জাকির হোসেনের বিরুদ্ধে গত ডিসেম্বরের 5 কোটি 86 লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে চার্জশিট দেয় দুদক। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের জন্য 24 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মাশরাফি। এই মুহূর্তে বিসিবিতে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। কিছু ইস্যু এসছে, তো সবকিছু টিম ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক কিছু প্ল্যান দিয়েছে এইদিকে, এবং আমরাও আমাদের প্ল্যান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম যে সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তের মধ্যে এসেছি, এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে, আমাদেরকে তো ওদেরও সুযোগের একটা জায়গা দিতে হবে। তো সুতরাং 2021 সালে যে আমরা নতুনভাবে শুরু করছি, আমাদের 10 মাস পরে সবাই কিন্তু নতুনভাবে শুরু করতে হচ্ছে। আমরা 10 মাসে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছি এই প্যান্ডেমিকে। তো সেই হিসাবে আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশ হয়ে শুরু করছি ইনশাল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে একটা ভালো ক্রিকেটটা শুরু করতে চাই। বাদ দিয়েছেন, পরিকল্পনা নাই তার কি ফিরে আসার, তার যে বয়স এবং সব বাস্তবতা মিলিয়ে ওনার কি ফিরে আসার সুযোগ আছে কিনা বা কতটা আছে আপনাদের? এটা তো ও তো খেলা চালিয়ে যাবে, এটা তো বলেছে। এটা তো পুরোপুরি তো ওর উপরে, কারণ ডোমেস্টিক ক্রিকেট খেলবে, তো দেখা যাক ওদিকে। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরমেন্সটা কি হবে না হবে। ওই সময় কি আপনার পারফরমেন্স না বয়স ওটা তখন দেখা যাবে তখন। অবশ্যই 2023-এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি, আর 2021 থেকে কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। আপনার টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই বলেন, সব কিছু মিলে এই জন্য টেস্ট আর ওডিআর পুলটা একটু বড় করা হয়েছে, এবং আর এই ফোকাসটা রেখেই কিন্তু টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে এই প্ল্যানের সাথে আমরা এগোচ্ছি। এই পার্টিকুলার ইস্যুটাতে অ্যাকচুয়ালি আপনার কোচ এবং ক্যাপ্টেন তাদের দুজনের মানে ইনপুটটা কি যদি বলার সুযোগ থাকে বা মনে করে বলার সুযোগ? এটা আমরা টাইম টু টাইম যখন আবার মেইন স্কোয়াড, এটা তো প্রিমিয়ার স্কোয়াড, মেইন স্কোয়াডটা যখন দিব মানে মাস্টারের ইঞ্জুরি এক্সপ্লোশনের বিষয়টা আছে, কোচ এবং ক্যাপ্টেন তাদের কি ইনপুটটা ছিল যদি বলার সুযোগ থাকে? সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এখানে কারোর কোনো দ্বিমত ছিল না। এটা সিরিজ বাই সিরিজ যাবে, কারণ প্রতিটা সিরিজে, কারণ এখন এই সময়টা প্লেয়ারদের সুস্থতা সব কিছু কিন্তু দেখতে হচ্ছে, এবং একটা প্লেয়ারকে নিয়ে লম্বা টানা কিন্তু আপনি এইমাত্র যে বলতে পারেন না যে ও কতটুকু ক্যারি করতে পারবে, কারণ এখনও কিন্তু এই মহামারী থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে ব্রিফিং চলছে বিসিবিতে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম মাস কাটল বেশ স্বাচ্ছন্দ্যেই। আশ্বাস অনুযায়ী প্রায় 4000 রোহিঙ্গার জন্য সব ধরনের মানবিক সুবিধা নিশ্চিত করেছে সরকার। নিশ্ছিদ্র নিরাপত্তায় আবাসন, খাদ্য, চিকিৎসার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের 1 মাসের দিনপঞ্জি জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। একসময়ের জনমানবহীন ভাসানচরে এখন ভেসে আসে হারমোনিয়াম, তবলা এবং ঢোলের মতো যন্ত্রের তালে তালে গানের শব্দ। সে সাথে
রোহিঙ্গা শিশুদের কলকাকলি, বয়স্কদের শোরগোলে সরগরম। সকাল না হতেই রোহিঙ্গা পরিবারের প্রধানরা ছুটছেন অস্থায়ী বাজারের দিকে। শাক, সবজি, মাছ মাংসে ভরপুর বাজারগুলো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও আছে এই ভাসানচরে। বসে গেছে চা পরোটার দোকান, ভাজা হচ্ছে গরম গরম পরোটা। আর রোহিঙ্গা গৃহিণীরা ব্যস্ত সাংসারিক কাজে। সম্পূর্ণ ভালো পাইলাম, জাগো আসতে ভালো পাইলাম, অথবা আজি খানা পিনাই আজি সম্বল টম্বলে আজি ঘর দুয়ারে আরো বেশি সুখ পাইলাম। ভালো আছে, খুব শান্তিতে আছি। আর আল্লাহ দিলে সুন্দর করে বসবাস করে আরো যারা আইবো তারা যেন আইবল্লা আর অনুরোধ জানাই। আর দুপুর না হতেই রোহিঙ্গা তরুণরা নেমে যাচ্ছে খেলার মাঠে। ফুটবলের পাশাপাশি চলছে ভলিবল খেলা। ইতিমধ্যে রোহিঙ্গা তরুণদের জন্য ব্যবস্থা করা হয়েছে 3টি খেলার মাঠ। খোদ প্রকল্প পরিচালক খেলায় সাথী হচ্ছেন। গান বাজানোর ক্লাব আর গোল দিয়ে ফুটবল খেলাধুলার ক্লাব, সমস্ত কিছু ভালো লাগে। শিশুদের মানে খোলামেলা খেলার জায়গা আছে, আর আমাদেরও খোলামেলা মানে খেলার জায়গা আছে। ইতিমধ্যে ভাসানচরে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা। আমাদের 2জন সরকারি ডাক্তার আছে, আর এনজিওর পক্ষ থেকে আমাদের 2জন ডাক্তার আছে। ইমার্জেন্সি কেসগুলো ফেস করতেছি, মাইনরিটিগুলো করতেছি। এদিকে রোহিঙ্গাদের সার্বিক উন্নয়নে একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভাসানচরে যেতে শুরু করেছেন। শুরু হতে যাচ্ছে শিক্ষা সহ নানা সামাজিক কার্যক্রম। 2টা ভিজিটিং টিম আসছে ওদের যে ইনফর্মাল লার্নিং সেন্টার করার জন্য। ওদেরকে কুটির শিল্প এবং কাপড় শিলানো যে কোনো ধরনের কাজে এদেরকে লাগানো যাবে। আন্তর্জাতিক নানা চক্রান্ত সত্ত্বেও 1642 জন রোহিঙ্গা নৌবাহিনীর তত্ত্বাবধানে গত 4 ডিসেম্বর ভাসানচরে গিয়ে পৌঁছে। আর 29 ডিসেম্বর দ্বিতীয় দলের জীবনে 1 মাস তেমন দীর্ঘ কিছু নয়, কিন্তু রোহিঙ্গা ব্যবস্থাপনায় এই 1 মাস বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নানা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও 1 মাস আগে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছিল এই ভাসানচরে। অনেকে মনে করছেন এটি বাংলাদেশের নৈতিক বিজয়। ভাসানচরের লাইট হাউস থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষে চতুর্থবার স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন নারী নেত্রী ন্যান্সি পেলোসি। রোববার 117তম কংগ্রেসের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আর মামুনের রিপোর্ট। 80 বছর বয়সে আবারও স্পিকার নির্বাচিত, তাও আবার চতুর্থবারের মতো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ন্যান্সি পেলোসির বিজয় ঐতিহাসিক। রোববার প্রতিপক্ষ সংখ্যালঘু রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থিকে মাত্র 7 ভোটে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়ে রেকর্ড গড়েন তিনি। একই দিন 117তম কংগ্রেসের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। এদিকে মার্কিন নির্বাচনের 2 মাস পেরিয়ে গেলেও ফলাফল মেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে মোটেই রাজি নন ট্রাম্প। রোববারও ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তাকে টেলিফোনে তার জয়ের জন্য প্রয়োজনীয় 11,780 ভোট খুঁজে বের করে তার বিজয় নিশ্চিত করতে চাপ দেন। I just want to find 11,780 votes, which is one more than we have, because we won the state. So tell me, Brad, what are we going to do? We won the election, and it's not fair to take it away from us like this. আগামী 6 জানুয়ারি ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করবে মার্কিন কংগ্রেস। প্রতিনিধি পরিষদের 140 জন সদস্য ও 11 জন রিপাবলিকান সিনেটর জানিয়েছেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিয়ে আপত্তি তুলবেন তারা। অন্যদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প নিজেও ওই বিক্ষোভে অংশ নেবেন এবং এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না বলে জানান তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আজ ফেডারেশন কাপের একমাত্র কোয়ার্টার ফাইনালের ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে ঢাকা আবাহনী। 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এবার ডি গ্রুপে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়েছে আবাহনী। তাদের গ্রুপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গ্রুপ পর্বে 2 ম্যাচে 2টিতেই জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আকাশী নীলরা। অন্যদিকে গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে শীর্ষ 8 নিশ্চিত করেছে উত্তর বারিধারা। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে 2 দল। ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট হওয়ার তকমা গায়ে নিয়ে মাঠে নামবে আবাহনী।
তবে ছেড়ে কথা বলবে না বারিধারাও, প্রাণপণ চেষ্টা করবে আবাহনীকে আটকাতে। আর নিজেদের ১১২তম ফেডারেশন কাপের শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে জয় তুলে ছক কষবে ম্যারিও লামেসের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার ভ্যাকসিন ইস্যুতে ভারতে নিষেধাজ্ঞার ঘোষণা নতুন সমস্যা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সচিব দিলেন ভিন্ন ব্যাখ্যা, চুক্তি অনুযায়ী টিকা মিলবে জানালো বেক্সিমকো। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাশরাফি, ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা। নতুন মুখ শরীফুল ও পারভেজ ইমন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।